দাস কাকু বললেন, সহজে না হোক কঠিনেও দরকার নেই। চারিদিক খোলা, হুড নামানো, উইন্ডস্ক্রিন নামানো জিপে বসে এ কী ধরনের ছেলে খেলা। জেঠুমণি ঠান্ডা গলায় বললেন, আরে দাঁড়া, উত্তেজিত হচ্ছিস কেন, খরগোশটাকে তুলে নিক। মাহমুদ হোসেন জিপটাকে স্টার্টে রেখেই জিপের বাঁদিকের স্টিয়ারিং ছেড়ে নেমে জিপের সামনেটা ঘুরে গিয়ে খরগোশটাকে তুলবে বলে যেই তার পায়ে হাত দিল, অমনি খরগোশটা ওর হাতে আঁচড়ে দিয়ে তড়াক করে এক লাফে জঙ্গলে উধাও। জেঠুমণির মুখের পান আর গলায় নামলো না। যুগল মিটিমিটি হাসতে লাগলো জেঠুমণির উপস্থিতি অগ্রাহ্য করে। তারপর কিংকর্তব্য বিমূঢ় মাহমুদ হোসেনও হেসে উঠল। তারপর আমি, শেষে দাস কাকু এবং জেঠুমণিও। কতক্ষণ পরে আমাদের হাসি থামলো তার আজ মনে নেই। খরগোশটার গায়ে গুলি লাগেনি, কিন্তু অত কাছ থেকে অত হেভি রাইফেলের গুলি পড়ায় সে ভয় আর আওয়াজে অজ্ঞান হয়ে গিয়েছিল। মাহমুদ হোসেন স্টিয়ারিংয়ে ফিরে এসে আবার অ্যাক্সিলেটারে চাপ দিল। কিছুক্ষণ চুপ করে থেকে রিজুদা বলল, একটু যেতে না যেতেই যুগলের স্পটলাইটের আলোয় ডান দিকে জঙ্গলের ফাঁকে ফাঁকে শখানেক গজ দূরে খাড়া পাহাড়ের গায়ে কিসের যেন নীলচে লাল দুটো চোখ জ্বলে উঠল। যুগল কি জানোয়ার তা নিরীক্ষণ করে বলবার আগেই জেঠুমণি গুলি চালিয়ে দিল। চোখটা জ্বলতেই লাগলো। আবার গুলি চলল। আন্ডার লিভারের ঘ্যাটাং আওয়াজ হচ্ছিল প্রত্যেকবার রিলোডিংয়ের সময়। দাস কাকু বললেন, ওরে বাঘ যে ঘাড়ে চলে আসবে, স্টপ ইট, স্টপ দিস চাইল্ড ইজ ফায়ার ওয়ার্ক। বাড়ি চল প্লিজ, বাড়ি চল। জেঠুমণির ম্যাগাজিন যখন শেষ হয়ে এলো তখন গুলি আপনা থেকেই বন্ধ হয়ে গেল। যুগল হতবাক হয়ে দাঁড়িয়েছিল। রণক্ষেত্র শান্ত হলে অবাক গলায় সে জেঠুমণিকে শুধালো, কौन ची था साहब? জেঠুমণি চোটে উঠে বললেন, मैं क्या जानता, तुम बात्ती फेंका था, मैं उसी लिए गोली चलाया। যুগল বলল, ও তো মাইকা, অভ্র, চারিদিকে অভ্রখনি, এখানে সব নানা রকম পাথরের মাঝে মাঝে মাইকা থাকে, মাইকা জ্বলে ওঠে আলো পড়লেই। জেঠুমণি বললেন, ইস, এতগুলো গুলি। দাস কাকু বললেন, তাই ভাবছিলাম বাঘ হলে কি আর অ্যাটাক করতো না এতক্ষণে। মাহমুদ বলল, এক এক গলি কা কিম্মত কিতনা হ্যায় সাহাব? জেঠুমণি বললেন, 10 টাকা। তাড়াতাড়ি হিসাব কষে মাহমুদ হোসেন বলল, ইয়া আল্লাহ, কিতনা আচ্ছা খাসি মিল যাতা একঠো ইতনা রুপিয়া সে। মাহমুদ হোসেন জিপ এগোতেই দাস কাকু বললেন, কিরে, আরও যাবি নাকি শিকার তো হলোই, আর কেন? জেঠুমণি বললেন, সবে তো সন্ধে, এর মধ্যে ফিরে গিয়ে কি করবি বাংলোতে? মিনিট 15 জিপ চলল। মাঝে মাঝে নাইট জার পাখিগুলো লাল লাল গোল গোল আর বাদামি ছাই শরীর নিয়ে একেবারে জিপের বনেট ফুঁড়ে ফুঁড়ে উঠছিল। রিজুদা গল্প থামিয়ে আমাকে বলল, পাখিগুলো তুই তো দেখেইছিস নিশ্চয়ই, জঙ্গলের পথের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। জিপটা যখন প্রায় তাদের ঘাড়ে গিয়ে পড়ে অমনি হঠাৎ সোজা মাটি থেকে ফরফর করে উড়ে ওঠে। দাস কাকু বললেন, এ কি অলক্ষণে পাখি রে বাবা? অলক্ষণে কেন? জেঠুমণি বাঁদুরে টুপি পরা মাথা ঘুরিয়ে দাস কাকুকে শুধলেন। ঠিক এমন সময় হিস করে যুগলের শীষ শোনা গেল। আমরা সকলে একসঙ্গে আলোর দিকে তাকালাম। এইখানে রাস্তাটার দুপাশে উঁচু পাথুরে জমি, প্রায় 2 মানুষ সমান। বাঁদিকে সেই জমির ঠিক ওপরে একজোড়া লাল চোখ জ্বলছে। দুটি চোখের মধ্যে দূরত্ব সামান্যই, কিন্তু লাল। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, রিয়াল বাঘ। আর যায় কোথায়? জেঠুমণি রাইফেল তুলেছিলেন। দাস কাকু নিজের বন্দুকটা আমার ঘাড়ে ফেলে দিয়ে অতর্কিতে পেছনের সিট থেকে জেঠুমণির উপর বডি থ্রো মারলেন, এবং বডি থ্রো মেরেই দুহাতে রাইফেল সমেত জেঠুমণিকে জাপটে ধরলেন। একে মোটা সোটা জেঠুমণি, মোটা ওভারকোট আর বাঁদুরে টুপিতে এমনি আড়ষ্ট হয়েছিলেন, তার উপর এমন চোরা আক্রমণ। যুগল নিবিষ্ট মনে ওই চোখের দিকে চেয়েছিল, ড্রাইভারও। তারা দুজনেই জিপের মধ্যে ওই হঠাৎ অনির্ধারিত আলোড়নে কোনো জানোয়ার পেছন থেকে উঠে পড়লো ভেবে চমকে উঠল। জেঠুমণি কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে নিশ্ছিদ্র আবৃত শরীরের ওপর দাস কাকুর শরীর, মুখ ভর্তি পান জর্দা, কি বললেন বোঝা গেল না, শুধু একটা ও আওয়াজ শোনা গেল। দাস কাকু ক্রমান্বয়ে বলে চলেছিলেন, সবে বিয়ে করেছি, 1 বছরের ছেলে, বউকে আমার বিধবা করিস না, ওরে রিয়েল বাঘ, রিয়েল বাঘ। জেঠুমণি রিয়েল বাঘকে গুলি করবেন না এমন ভরসা যখন ও আ ইত্যাদি সাংকেতিক প্রক্রিয়া দাস কাকু পেলেন ওর কাছ থেকে, তখন উনি জেঠুমণিকে ছেড়ে দিলেন। জেঠুমণি ছাড়া পেয়ে পানের ঢোক গিলে যুগলকে শুধলেন, কौन ची যুগল? যুগল নৈর্বক্তিক অথচ বিদ্রুপাত্মক গলায় বলল, আঁখ খোলকার দেখিয়ে না, আব্বি তক তো খাড়াই হয়। দাস কাকু চোখ বন্ধ করে বললেন, গাড়ি ঘুমাও ড্রাইভার। এমন সময় সেই রিয়েল বাঘ ওপর থেকে আমাদের ওপরেই প্রায় জাম্প মারল। দাস কাকু দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন।
বন বিড়ালটা ধুলো আর পাথরে ভরা অসমান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একেবারে এই ভীরু ভরা জিপ গাড়ির দিকে তাকিয়ে দৌড়ে ডান দিকের জঙ্গলে চলে গেল। দাস কাকু ভীষণ লজ্জিত হয়ে পড়ে কি বলবেন ভেবে না পেয়ে বললেন, ওয়েল, ইট কুড অ্যাজ ওয়েল বি আ রিয়েল টাইগার, ইট কুড ইজিলি বি। গদাধর চা এনে দিল, সঙ্গে পাঁপড় ভাজা। ঠিক সেই সময় ছোট বালির গভীর থেকে রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার ডেকে উঠল হাওল উম করে। সুন্দরবনে নদী নালা ভরা বর্ষণসিক্ত গা ছমছম জঙ্গলের মধ্যে যে বাঘের ডাক শোনেনি, জীবনে একটা পরম অভিজ্ঞতা থেকে তাকে বঞ্চিত থাকতে হয়েছে। উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পীরা বলেন, নাভি থেকে যে স্বর ওঠে তা হলো নাদ। ব্যাঘ্র নিনাদ যে কি পরম শরীর মন ভরে দেওয়া আনন্দ, ভয় ও বিস্ময়ে পরিপ্লুত করা শব্দ, তার লিখে বলার নয়। বাইরে সন্ধে হয়ে আসছিল, বৃষ্টি আর ঝোড়ো হাওয়ারও বিরাম নেই। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম। বাঘের ডাক আমাদের উদাস, বিষণ্ণ এবং আমাদের চারপাশের পরিবেশ সম্বন্ধে সচেতন করে দিয়েছিল। গদাধর এসে একটা লণ্ঠন দিয়ে গেল। রিজুদা বলল, এখানে নয়, চোখে লাগে, সামনের ডেকে রাখ। গদাধর বলল, বাবু, মামা যে বড় ডাকাডাকি করে, আজ একটু রাতে নামলি হতো না? মামা কি যদি পাওয়া যায়? রিজুদা বলল, দুর্যোগ না কমলে নামা ঠিক হবে না গদাধর। এইরকম আবহাওয়ায় মাংসাশী জানোয়ারদের খুব সুবিধে। অন্য জানোয়ারদের সজাগ কান এই হাওয়া আর বৃষ্টির শব্দে কাজে লাগে না, আর এই সুবিধে হিংস্র জানোয়ারদের। জঙ্গলে তো আর খালি চোখ দিয়ে কোনো কাজ হয় না। কান সেখানে একটা মস্ত বড় জিনিস। কানে কিছু শুনতে না পেলে রাতের অন্ধকারে এই আবহাওয়ায় জঙ্গলে নেমে খামোকা বাঘের মুখের খাবার হয়ে লাভ নেই। তারপর একটু চুপ করে থেকে বলল, বাঘের সঙ্গে মোলাকাত হবে, ভয় নেই তোর গদাধর। তোর বাবার খুনের বদলা নেব। আমি এখানে খিচুড়ি খেয়ে মজা করতে আসিনি। গদাধর মুখ নিচু করে বলল, এই কথাই বাবু।